একদিন আমাদের স্কুলের মঞ্চের সামনে আমি দর্শক হিসেবে দাঁড়িয়ে রয়েছি। মঞ্চে চলছে একজন ডান্সের টিচারের ডান্স ক্লাস। সময়টা ছিল গরমের, প্রচুর গরম করেছে, গরমে থাকা যাচ্ছে না। সেই রকম পরিবেশে মাস্টারমশাই টানা 2 ঘন্টা ধরে ডান্স প্র্যাকটিস করিয়ে গেলেন। তারপরে মঞ্চ থেকে নেমে আসলেন, আমার পাশে দাঁড়িয়ে বললেন, মাস্টারমশাই দেখছেন এই পেটের জন্য কত কষ্ট করে ডান্স শেখালাম, দেখছেন কত কষ্ট করতে হচ্ছে। আমি বললাম যে ঠিকই বলেছেন, এই পেটের জন্য আপনি কত কষ্ট করলেন, কিন্তু আমরাও তো এই পেটের জন্যই এখানে আছি। আমরা যে ক্লাসে ক্লাস নিচ্ছি, আরামে ক্লাস নিচ্ছি না। কখনো লাইন চলে গেলে প্রচুর গরম লাগে, এবং সেই সময়ে অনেক ছাত্রছাত্রী বলে ওঠে, স্যার প্রচুর গরম লাগছে, স্যার ক্লাস করতে পারবো না। তবুও বলি কি, দেখো বাবু গরম তো আমারও লাগছে, গরমের দিনে গরম লাগবে, ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে, স্বাভাবিক ব্যাপার। দেখো আমিও ফুল জামা পরে আছি, এখন পর্যন্ত জামা, আমার গোটা শরীরটা ঘামে একদম ভিজে গেছে, তবুও কিন্তু আমি ক্লাস করছি। বসো, ক্লাসটা করে নাও বাবুরে। এরকম বাবু শোনা বলে সেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাসটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয়। অর্থাৎ সেই ডান্সের টিচার নয়, বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারাই নিজেদের পেটের তাগিদেই কিন্তু ক্লাসটা চালিয়ে যান, বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম চালিয়ে যান। শুধু কি শিক্ষক মশাইরাই কি এইরকম কাজটা করেন? আর বাকিরা, এই বিশ্বের যতটা মানুষ রয়েছে, যতটা প্রাণী রয়েছে, সবাই কিন্তু নিজের পেটের তাগিদেই কাজ করেই যাচ্ছে। দেশের যারা সৈনিকরা দেশে পাহারা দিচ্ছেন, ডাক্তাররা চিকিৎসা করছেন, এবং পুলিশেরা আমাদের নিরাপত্তার জন্য যে রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন অপরাধীদেরকে গ্রেপ্তার করছেন, বা আরও যে কাজগুলো রয়েছে, সবাই কি ফ্রিতে কাজটা করে যাচ্ছেন, নাকি তার বিনিময়ে মাইনে নিচ্ছেন, এবং সেই মাইনে নিয়ে নিজের সংসার চালাচ্ছেন, সেই পেটের চাহিদা। অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার প্রাথমিক রসদ বা উপাদান হলো আহার, খাদ্য। সেই খাদ্যের তাগিদে কিন্তু মানুষ কাজ করেই যাচ্ছে। এবার সেই কাজের বিনিময়ে যদি সে ন্যায্য প্রাপ্যটুকু না পায়, মাসের পর মাস মাইনের টাকাটা যদি না পায়, তাহলে তার মানসিক অবস্থাটা কেমন হবে? আমি কথা বলছি 1946-এর কাছাকাছি একটা সময়ের, যে সময়ে এই বিদ্যালয়ের বেতনের দায়িত্বে সেক্রেটারি থাকতেন। অর্থাৎ সেক্রেটারি মঞ্জুর করলেই বেতন পাওয়া যাবে, আর মঞ্জুর না করলে বেতন পাওয়া যাবে না। সেই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক। সেই সময় চলছে দেশে দুর্ভিক্ষ, অনাহার, মানুষ ঠিকমতো খেতে পড়তে পারছে না। সেই সময় বিদ্যালয়ের শিক্ষকরা কাজকর্ম করে দিয়ে বা শিক্ষকতা করে দিয়ে সময়ে যদি ন্যায্য পাওনাটুকু না পায়, তাহলে কি করে তারা তাদের সংসার চালাবে? এবার এই ন্যায্য পাওনাটুকু পাওয়ার জন্য তারা যদি কথা তোলে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আবার খারাপ কিছু একটা হবে। তাহলে কে সরাসরি সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ করবে? অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যে ঘন্টা বাঁধতে যাবে তার এটা হয়ে যাবে। এবার এই রকম একটি গল্প নিয়ে আমরা এখন আলোচনা করব। গল্পের নাম হচ্ছে টিচার, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প। এই গল্পে আমরা দেখব যে কি বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়েরা তাদের ন্যায্য পাওনাটুকু পাওয়ার জন্য একজন করে নয়, সমবেতভাবে সবাই একত্রিত হয়ে আন্দোলনে নেমে পড়েছেন। অর্থাৎ তারা এক এক করে নয়, একসঙ্গে আওয়াজ তুলেছেন, আমাদের ন্যায্য পাওনাটুকু দিতে হবে।
এবার যদি এইরকম আন্দোলন একা একা করা যেত তাহলে কিন্তু সেকেন্ডেই সেক্রেটারি মহাশয় টিচারকে চুটকি বাজিয়ে স্কুল থেকে আউট করে দিতেন বা তার আওয়াজটাকে দমিয়ে দিতেন। কিন্তু একসঙ্গে যেহেতু গোটা বাংলার বা গোটা দেশের স্কুলেরা এরকম করছে, তাহলে কিন্তু এইরকমভাবে সহজেই আন্দোলন দমন করা সহজ নয়। কিন্তু এই আন্দোলন কিভাবে আটকানো যাবে, কি করে এই শিক্ষক মহাশয়দের দাবি দাওয়াকে উপেক্ষা করা যাবে, এই নিয়ে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের এই টিচার গল্পটি। এখানে গ্রিন নামে একজন শিক্ষক রয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি সমস্ত স্কুলের টিচার্সদের নিয়ে মিটিং মিছিল করেন, ষড়যন্ত্র করেন, তাদেরকে একত্রিত করে সেক্রেটারির বিরুদ্ধে আন্দোলন করার একটা উস্কানিমূলক কাজ করে যাচ্ছেন। কিন্তু যখন গ্রিনের বিরুদ্ধে অভিযোগ উঠল, গ্রিন কিন্তু একটা টু শব্দ করল না। গ্রিন কিভাবে সেক্রেটারি মহাশয়কে জব্দ করার বা তার পরিবারের অবস্থা দেখানোর প্রয়াস করলেন, সেটা আমরা এই কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু করব। চলো তাহলে দেখা যাক গ্রিন তার স্কুলের সেক্রেটারির বিরুদ্ধে কি করেন বা কি করে তার পারিবারিক যে অভাবনীয় ও বর্ণীয় দুর্দশাগ্রস্ত অবস্থা দেখাচ্ছেন, এটাই আমাদের এখন প্রতিপাদ্য বিষয়। চলো তাহলে শুরু করি গল্পটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি বসুমতী পত্রিকায় 1353 বঙ্গাব্দে শারদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। টিচার গল্পের মূল গল্পগ্রন্থের নাম হলো খতিয়ান 1354। বসুমতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। চলো এবার আমরা মূল গল্প শুরু করি। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার ভেবেচিন্তে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করল। বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম, তার ওপর এইসব যাচ্ছে তাই খাপ ছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আরও ঘুম হয়নি। টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেনি। তাহলে বেতন কম বলে বা বেতন পাচ্ছে না ঠিক সময়ে এই বলে তারা ধর্মঘট করবে, কিন্তু এই ধর্মঘটের ব্যাপারে রায়বাহাদুর কিন্তু কোনোদিন শোনেনি। বাপের জন্মেও কিন্তু রায়বাহাদুর শোনেনি। বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে? অর্থাৎ রায়বাহাদুর মনে মনে ভাবছে যে তারা কি মজুর রয়েছে কলকারখানার, নাকি ধাঙর? ধাঙর একটা জাতি বিশেষ যে তারা এরকম ধর্মঘট করবে। শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলা ইয়ং টিচারটির সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররা জোট বাঁধছে, সম্মেলন করছে, অর্থাৎ একটা স্কুলে নয়, বাংলাদেশের সবগুলো স্কুলে কিন্তু এই ধর্মঘট করবার একটা প্রয়াস চলে আসছে। খেতে পাই না লেখা ব্যাজ পড়ছে, করুক পড়ুক, যা খুশি করুক, অন্য স্কুলের টিচাররা তার স্কুলে সে ওসব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না। ওসব হীনতা, স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে। অর্থাৎ অন্যান্য স্কুলে টিচাররা যা করুক সেটা যায় আসে না, কিন্তু ওর স্কুলে ওগুলো চলতে দেবেন না। স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্র্যকে হাসি মুখে বহন করে শিক্ষাদানের মহান আদর্শ যারা গ্রহণ করেছে, দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড, তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন, তাদের জীবনের ব্রত বুনো রামনাথ, যাদের গর্ব ও গৌরব,
তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোয় দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করে না। মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হওয়ার পর। অর্থাৎ শনিবার যখন স্কুল ছুটি হয়ে গেল তখন কিন্তু রায়বাহাদুর অর্থাৎ সেক্রেটারি শনিবার স্কুলের ছুটি হওয়ার পর কিন্তু শিক্ষকদেরকে নিয়ে এইসব কথা শোনালো। এই টিচারদের গর্ব হওয়া উচিত এই বুনো রামনাথ, এটা হবে তাদের গর্ব বা আদর্শ। অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরু গম্ভীর চালে। আপনারা কি বলেন? কে কি বলবে? সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্য বড় কম, বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম অবস্থায় এক ফোঁটাও আছে কিনা সন্দেহ। কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন, গালে চোর বসিয়ে দেওয়াও আশ্চর্য নয়। কিছু বলার দরকারও ছিল না। টিচারদের দাবি দাওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা। চুপচাপ বসে শোনায় এখানে যথেষ্ট। পৌর হেডমাস্টার শশাঙ্ক, হেডস্যারের নাম কি আছে? শশাঙ্ক, এটা আনয়ন করে রাখি। কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আজ্ঞে তা বই কি, শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যে রকম দিনকাল সংসার চালানোই দায়। অর্থাৎ শশাঙ্ক কিন্তু বলছে যে গত মাসের মাইনেটা এখনো পাইনি, যদি পাওয়া যেত তাহলে সংসারটা ভালো করে চলতো, আর কি একটু অসুবিধা হচ্ছে। সে কে উস্কানি দিচ্ছে জানেন? বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করে ফেলতো, কিন্তু শশাঙ্ক বাবুও আর সে শশাঙ্ক বাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানির ব্যাপার নয়, আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে থাকে রায়বাহাদুর বলে গ্রিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? অর্থাৎ গ্রিনের নামটা কিন্তু রায়বাহাদুর করলো। বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কের। গ্রিন তার জামাই, অর্থাৎ এই শশাঙ্কের জামাই হচ্ছে গ্রিন। মনে মনে আরেকবার গ্রিনকে অভিশাপ দিয়ে বলে, পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যাই, আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। সেই দিন স্ট্রাইক করেছে এরা স্কুলের মাঠে যে মিটিং করলো, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের ওপর গুলি চালানো হলো, তারই প্রোটেস্ট। অর্থাৎ ওটা কিন্তু মিটিং নয়, ছাত্রদের উপর কেন গুলি চালানো হবে এই নিয়ে একটা প্রতিবাদ মিটিং। কোলার কাঁদিটা বাতি হয়েছে না, এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে একদিনের মধ্যে। কি বলেন? কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে না যায়, রাতারাতি যেন চুরি হয়ে যায় না, দেখবেন। রায়বাহাদুর হাসলো। অর্থাৎ বলছে যে এই কলার যে খানটা ওটা কাঁদি বলা হয়েছে, ওটা বলছে হয়ে গেছে, বড় হয়ে গেছে, হ্যাঁ, ওটা কেটে বাড়িতে রাখলে পেকে যাবে। তো মালিককে বলবো রাতারাতি যেন চুরি যায় না, দেখবেন, খেয়াল রাখবে আর কি। রায়বাহাদুর বলে এটা হাসলেন। এটা কিন্তু একটা ইঙ্গিত বা একটা ইশারা যে কারো চাকরি যাবে বলে, বা চাকরি আমি খাইয়ে নিতে পারি বা খেয়ে নিতে পারি, এরকম একটা হুমকি, একটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। সন্ধ্যার পর গ্রিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হলো না। গ্রিনের সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্ক নিশ্চয় তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে, কোথায় কোথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন। এবার থেকে সে সাবধান হবে, তাই যদি হয় তবে ভালোই। এইটা দাগ দিয়ে রাখি, কলার এটা। আচ্ছা, তারপর কিন্তু সন্ধ্যাবেলা গ্রিন এসে হাজির হলো। গ্রিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না। খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার
ছোট ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ জানাই। অর্থাৎ গ্রিন ওসব কথা বলো না যে আমি মিটিং করছি বা রাজনীতি করছি বা এসব করছি না, এগুলো নিয়ে কোনো কথা বলো না, বলো যে কি আমার ছোট ছেলের অন্নপ্রাশন আছে, আপনি আসবেন, নিমন্ত্রণ জানালো। রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই, খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই। রায় বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাতে থাকছে, তাকে চটাবে না। অর্থাৎ তার ছেলের অন্নপ্রাশনে ডেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলো যে আমি আরো ওসব কাজ করবো না, এরকম একটা বলা। অন্নপ্রাশন ছোট ছেলের, তা বেশ, কিন্তু আমি নেমন্তন্নে যাই না, বুড়ো শরীরে সই না ওসব। রায় বাহাদুর অমায়িক ভাবে হাসে। আপনাকে পায়ের ধুলো দিতেই হবে, গ্রিন বলে নাছোড়বান্দার জোরালো অনুনয়ের সুরে। সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু, একটু ফলমূল মুখে দেবেন, সবাই আশা করছি, মনে বড়ই আঘাত পাবো না গেলে। রায়বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গ্রিন আবার বলে, একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না, খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য। আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না। ঠাকুরদা না, তার বাবা অভিশাপ দিয়েই গিয়েছেন। অর্থাৎ তার বাবা অভিশাপ দিয়েছে, কার? গ্রিনের। এক গাছে তৃণ নিলে বাকি বংশ সর্বনাশ হবে। অর্থাৎ অন্যদের কাছ থেকে কোনো একটা ধার নিলে ওদের পুরো বংশ নাশ হবে, সামান্য ঘাস পর্যন্ত নিলেও। বলো কি হে? সেক্রেটারি বললো, বলো কি হে, আবার কি বলছো? একটা দুশ্চিন্তা কেটে যায়, অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে, এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের। এবারে একটু ভেবে গ্রিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, এত করে যখন বলছো সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গ্রিন? রায় বাহাদুর ভাবে, অনেকেই দেয়। অর্থাৎ সে বলছে যে না খেলেও হবে বা মুখ খেলেও, কিন্তু দেবে তো মিষ্টি অবশ্যই। এ নিয়ে কিন্তু ভাবতে লেগেছে রায় বাহাদুর। রায় বাহাদুরটা কে? সেক্রেটারি স্কুলের। প্রায় 10টায় রায় বাহাদুর গ্রিনের বাড়ি পৌঁছলো। কটায়? 10টায়। বাড়ি গিয়ে দেখে একটু আশ্চর্য হয়ে গেল, ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি। অর্থাৎ সেখানে কোনো আয়োজন নেই, এত ছোট এত পুরানো, এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয়? রায় বাহাদুর জানতো না একতলা বাড়ি রয়েছে। কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনটার দিকে কখনো তাকিয়ে দেখেনি। এ ধরনের বাড়ি অধিবাসী কোশ্মিনকালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায় না। অর্থাৎ এরকম আদিবাসী বাড়িতে বাড়ির লোকগুলো কিন্তু বা অধিবাসী লোকেরা কিন্তু তাকে কোনো নিমন্ত্রণ করেননি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল, মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়। লোক গিজগিজ করে তার বাড়িতে, সানাইটা লাগিয়ে দিদি, ছেলেবেলা বেশি হোক, ছেলের বেলা বেশি হোক, ছেলের বেলা কম হোক, গিজগিজ করে গ্রিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না। ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট্ট একটা ছেলে বা মেয়ের কান চেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গ্রিন তাকে অভ্যর্থনা জানায়। যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। যথাসাধ্য আয়োজন? বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেঁয়ো কুকুরের মতো দোলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবুথবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই। একটা লোম ওঠা বিড়াল রয়েছে মেঝেতে। আর তক্তপোষ অর্থ বিছানায় ছেঁড়া ময়লা শতরঞ্জির এক প্রান্তে কুণ্ডলি পাকিয়ে ঘেঁয়ো কুকুরের মতো দোলা পাকিয়ে বসে আছে খালি জবুথবু একটা মানুষ। কে আছে কি জানি? আর কোনো জীবন্ত প্রাণী নেই। তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আরেকটি, কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালিমাখা একটি কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা মশারির ব্যান্ডেলটা জানালায় তোলা রয়েছে। তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধহয় কারো মাথায় আসেনি। ইনি আমার বাবা, গ্রিন পরিচয় করিয়ে দেই, 2 বছর ভুগছেন। অর্থাৎ সেই তক্তপোষে বসা যে বললো কুকুরের মতো দোলা পাকিয়ে বসে আছে জবুথবু একটা, ওটা কিন্তু গ্রিনের বাবা ছিলেন।
2 বছর ভুগছেন, 2 বছর ধরে অসুস্থ রয়েছেন বা রোগ হয়েছে। 8 বছর ডাক্তার বলেছিলেন, কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে ওঠেনি। 700-800 টাকার ব্যাপার, অর্থাৎ 700-800 টাকা খরচা হবে, কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, কিন্তু পেরে ওঠেনি। জবুথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়, দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয়। ক্ষীণকণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না। আসুন ভেতরে চলুন। রায়বাহাদুরকে গ্রিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায়। কোথায় নিয়ে গিয়ে বসালো? একবারে শোবার ঘরে গিয়ে। উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না। রোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে। তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার সিকিও হবে না। অর্থাৎ এই রায়বাহাদুরের বাড়িতে রান্না করতে যতটা হলুদ বাটা হচ্ছে তার এক সিকিও বাটা হচ্ছে না, এত কম পরিমাণে বাড়ছে। যে বাড়ছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতো, অর্থাৎ যে হলুদ বাড়ছে তাকে কিন্তু মনে হচ্ছে দেখে যে বাড়িতে মনে হয় ঝি আছে যে তার মতো। তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, বাড়িরই কোনো বউ ঝি। ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়াই বেনুন নাড়ায় রত বউটির শাখা পোড়া হাতটি শুধু চোখের এক পলকে দেখে কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গ্রিনের বউ, অর্থাৎ বাড়িতে যে রান্নাবান্না করছে সেটা হচ্ছে গ্রিনের বউ। চার ভিটেই চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা, রান্নাঘরে চালটি ছাড়া মোটে 2টি ঘর রয়েছে। গ্রিনের সবার ঘরখানা নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন, নড়াচড়ার স্থান কতটা, কীরকম আলো বাতাস আসে। জলচৌকিতে পাতা পুরানো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কান চেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। কে কাঁদে? সেটা কাঁদছে ছোট ছেলেটা, যার আজকে বা অন্নপ্রাশন রয়েছে, মুখে ভাত রয়েছে। যার মুখে ভাত, জোর আসছে বোধ হয়, জোর আসবার সময় এমনি করে কাঁদে, জোর এসে গেলে চুপ করে যাবে। রায়বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায়, একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার। গ্রিন নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে, মুখ তার থমথম করে, মনের আপোষহীন মনোভাব। অর্থাৎ গ্রিন মনে হয় তাকে ফাঁসিয়ে দিয়েছে এই রায়বাহাদুর সেক্রেটারিকে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। কে? এই রায়বাহাদুর। সবাই বলে যে ডাক্তারি পাস করেননি বটে, কিন্তু আপনার ঔষধ একেবারে অব্যর্থ, সে বলে ব্যঙ্গ ও তোষামোদের সুরে। ছেলেটাকে দেখে দিন না একটু ওষুধ, বিনা চিকিৎসায় মরতে বসে ছেলেটা। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে, এমনিভাবে দরজার কাছে গিয়ে গ্রিন ডাকে, শুনছো? হোয়াকে নিয়ে এসো শিগগির। আহ, এসো না নিয়ে, দেরি করছো কেন? নিজের অতিরিক্ত অধৈর্যের কৈফিয়ত দেবার জন্য যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। আপনার সামনে আসবে, যা পড়ে আছে তাই পড়ে, তাতেও লজ্জা। সম্বল তো সে বিয়ের একখানা শাড়ি, অর্থাৎ তার বউয়ের একটাই সম্বল রয়েছে, বিয়ের একখানা শাড়ি। 1 ঘন্টা লাগাবে এখন সেখানা বার করে পড়তে, আর পারি না সত্যি। অর্থাৎ বাড়িতে আর কাপড় নেই, ওই বিয়ের যেটা আছে ওটাই ভালো কাপড় আছে, বাকি কিছুগুলো খারাপ, তো পড়তে 1 ঘন্টা লাগাবে। সে এসে কফিয়তের বিরক্তি জানানো সুর করতে না করতেই ছোট একটি কঙ্কাল বুকের কাছে ধরে পাঁশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঘরে ঢুকছিল। এক নজর তাকিয়ে রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একটা মাত্র শাড়িটি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গ্রিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হওয়ার উপযুক্ত কাপড়ের অভাবের কথা। তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে। মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের, তার ভয় করে। এ তুমি এসেছো? গ্রিন বলে নির্বিকার ভাবে, এইখানে শুইয়ে দাও। রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয়, অর্থাৎ সে বাচ্চাটিকে
রায় বাহাদুরের পায়ের কাছে শুইয়ে দেবে। একদম ভালো জুতো পরেছে, পালিশ করা জুতো, আর উলের, আর চকচক জুতো, আর পালিশ করা মোজা। বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখে চোখ তুলে তাকাই তার মুখের দিকে। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে যায় রায় বাহাদুর। তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস। গিন্নির কথা ধর্তব্যই নয়, তিনি প্রায় গোলাকার। কে? এই রায় বাহাদুরের বউ। তার মেজো মেয়ে আর মেজো ছেলের বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটা ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গ্রিনের খিনাঙ্গি বউটির সঙ্গে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গড়নটাই শুধু ছিপছিপে, অতি বেশি মেদ মাংসে তারা গোড়া, প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুরের, এত তার ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারেরই কঙ্কাল ছাড় তরুণীকে। কি করছো? গৃহিণী বলে বউকে অনুযোগ দিয়ে, ওখানে শুয়ে দাও। উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না না, রায় বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে। আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসা দরকার। ওকে তুমি ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন? অর্থাৎ এত টাকার অভাব যে ছেলেটার ডাক্তার পর্যন্ত দেখাতে পারছে না। গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে। ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গ্রিন তার সঙ্গে কে জানে। তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে। এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। অর্থাৎ এরকম চিন্তা ভাবনা কিন্তু রায় বাহাদুর করছে। শশাঙ্ক জামাই বলে, তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে। অর্থাৎ এখানে তার আশাটা অনুচিত হয়েছে, এটা কিন্তু সে বারবার করে ভাবছে। সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায় বাহাদুরের মজ্জাগত। রায় বাহাদুর মাথা হেঁট করে থাকে কয়েক মুহূর্ত, শৈশবদের নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেই নিজের কপাল। তারপর মুখ তুলে বলে, মা খোকাকে শুয়ে দাও গে, কিছু তুমি ভেবো না মা। বৌমা বলি তোমাকে, গ্রিন আমার ছেলের মতো, তোমার কোনো ভাবনা নেই বৌমা, ছেলে তোমার ভালো হয়ে যাবে। আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম, আমি এক্ষুনি গিয়ে বোস ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ ডাক্তারের নাম এখানে উল্লেখ করা হয়েছে, বোস ডাক্তারকে পাঠিয়ে দেবে। এক্ষুনি যাবেন? তা হবে না, ফলটোল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে, অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। গ্রিনের বিনয়ে বুকটা ধরাস ধরাস করে রায় বাহাদুরের। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে, অতি কষ্টে বলে, বেলা মন্দ হয়নি, নিমন্ত্রিতারা আর কেউ? অর্থাৎ এতক্ষণ হয়ে গেল শুধু সে একাই রয়েছে, আর একটাও আত্মীয় স্বজন আসেনি। সে জিজ্ঞেস করছে আর কেউ আসছে না কেন? আগে বলিনি আর কাউকে, ইচ্ছে ছিল বলবার, ভেবেছিলাম ওনার হাতের যে দুগাছা চুড়ি আছে তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো। অর্থাৎ এই যে অন্নপ্রাশন হবে তো ওর বউয়ের হাতের কাছ থেকে যে দুগাছা চুড়ি আছে একটা বিক্রি করে দিবে। হ্যাঁ, চুড়ি আছে তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো। স্কুল মাস্টারের স্ত্রী হাতে শাখা থাকলেই ঢের, অর্থাৎ শাখা থাকলেই হবে, চুড়ি বিক্রি করে দিলেই হবে। তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খাওয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে। অর্থাৎ যে তারপর ভাবলাম যে মুখে ভাতে শেষ সম্বলটা খাওয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাকতেই রাখলো, বিক্রি করলো না। ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে। অর্থাৎ এর মাসে যদি এই শিক্ষকতা করে যে মাইনেটা পাচ্ছে সেটা না পেলে ওরা উপসে কাটিয়ে দেবে, এরকম বলছেন আর কি। বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজে বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না, এটাই হয়েছে ফ্যাসাদ।
উদ্দেশ্যটা ধরতে পারছে না গ্রিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায়? পাগল ছাড়া। তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায়, এমন উদ্ধত বিনয়ের সঙ্গে। কাল টিচারদের সভায় কিছু না বলে গ্রিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার, ব্যঙ্গ করছে তাকে। কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায় বাহাদুরের। তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না, এতে বরং তার বিপদ সমূহ বিপদ। মুখের ভাবে গলার সুরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায় বাহাদুর বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গ্রিন। অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেবো। অর্থাৎ তোমার যে পারিবারিক অবস্থা এত খারাপ আমি জানতাম না বাবু, তো এক কাজ করো, একটা আবেদনপত্র জমা করে দিও, আমি তোমার মাইনেটা বাড়িয়ে দেব। অর্থাৎ অ্যাপ্লিকেশন দিলে মাইনে 10 টাকা বাড়িয়ে দেবে। কিন্তু বাড়িয়ে দিয়ে কি লাভ যদি মাসে মাসে না পাই? তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমার সোমবার। সোমবার বললো যে কি তোমার মাইনে যে বাকি আছে সেটা দিয়ে দেবে। গ্রিন ভয় পেয়ে হাত জোর করে বলে, তা করবেন না স্যার, লোকে বলবে ছেলের মুখে ভাতের ছোলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি। অর্থাৎ এরকমটা করবেন না, বাকি মাইনে আদায় করেছি, আমার সর্বনাশ করবেন না স্যার। চোখের পলক পোড়া আটকে যায় রায় বাহাদুরের। ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে। ঘোরের যে অসীম দৈন্য ভিখারির সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল, হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুঁসে উঠেছে। উঠানে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে। ওখানে কয়টি ছেলে মেয়ে ছিল? 3টি। ধুলোমাটি নিয়ে খেলা যেন ছল ওদের। রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জোরো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে। কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার, যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে দেবে, রেখে যাবে তাকে। কেমন অবস্থা বলো তো? তাকে আরও শাসানি দরকার বলেই যেন গ্রিনের পরিবারের আরও 2 জন এবার আসরে নামে। পৌরা একটি লোক তার সরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। দেখ গ্রিন দেখ, ধেরে মেয়ের কাণ্ড দেখ, ডাল ধুতে দিয়েছি, লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে। মেয়ের কি হয়েছিল? ডাল ধুতে দিয়ে দেওয়া হয়েছিল আর সে খাচ্ছিল। গ্রিনের মা থেমে যান, জিপটা কাটেন। অর্থাৎ সেই মহিলাটি গ্রিনের মা ছিল। মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে মা ও সরে যান। আমি এবার উঠি গ্রিন, একটু বসুন। গ্রিন বেরিয়ে যান। গ্রিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেকাবিতে 2টি সন্দেশ, একটি কলা। যে মেয়েটি ডাল ধুতে গিয়ে খাচ্ছিল সে মেয়েটি একটু পরে রেকাবিতে 2টি সন্দেশ, একটি কলা, কয়েক টুকরো আপেল ও শসা নিয়ে জোরসোরো হয়ে আসে। বাঙালি গৃহস্থ ঘরের হিসাবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা, সত্যিকারের রোগা। মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায়। রায় বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে। এখানে তার বাবা ছিল, গ্রিনের বাবা, এই বৈঠকখানায়। সোমবার গ্রিন নোটিশ পাই বরখাস্তের। অর্থাৎ বলেছিল যে কি তোমার 10 টাকা বেতন বাড়িয়ে দেবো, আর নোটিশ পেলো বরখাস্তের, অর্থাৎ টিচারি থেকে সে বাদ। এই দেখো কাণ্ড। এই সোমবার কিন্তু 10টা অ্যাপ্লিকেশন দিতে বলেছিল আর 10 টাকা মাইনে বাড়াবে বলেছিল, আর আসলো তার বরখাস্তের নোটিশ। নোটিশ সে প্রত্যাশা করেছিল। ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর। কিন্তু একটা কথা জানে গ্রিন, রায় বাহাদুর ভুলতে পারবে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে
গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলি, উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া মায়া সহানুভূতিতে নয় ভয়ে। অর্থাৎ পরবর্তীতে যখন এই রায়বাহাদুর টিচারদের নিয়ে মিটিং করবে তখন কিন্তু এই শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য, কাকে সে আদর্শ হিসেবে মেনে নিয়ে টিচার্সরা সেবার খাতিরে স্কুলে পড়িয়ে যাবে, এই কথাগুলো বলতে পারবে ঠিকই, কিন্তু কোথাও কোথাও যেন আটকে যাবেন। বারবার করে এই গ্রিনের বাড়ির ছবি তার মনের ভিতরে উঁকি মারবে, বারবার যেন বলবে, ঠিক বলছো তো, সত্যি কি টিচার্সদের অবস্থা ভালো, নাকি বানিয়ে বানিয়ে বলে যাচ্ছ। তো এরপরের ক্লাসে আমরা এই টিচার্স গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব।